আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আবার আরেকটা ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা হলো বরিশালে যে আমি এর আগে যে ভিডিওটা ব্লগটা করেছিলাম সেই ব্লগটার এই লাস্ট এবং শেষ অংশ, যেটা গোবিন্দপুর গ্রামকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম পর্ব আপনারা দেখেছেন, এটা তার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বকে এমনভাবে ভাগ করে নিয়েছি যেটা মেঘনা নদীর পার, কিছু মহিষ এবং রাস্তা লোকালয় সামান্য কিছু জিনিস দেখিয়েছি আপনাদেরকে। আমরা দ্বিতীয় পর্বে আপনাদের যেগুলো দেখাবো সেটা প্রথম পর্ব থেকে অনেকটাই ব্যতিক্রম। আমাদের এই দ্বিতীয় পর্বে আপনি মানুষের বসত বাড়ি এবং মানুষের দৈনন্দিন কাজকর্ম, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, তাদের দুঃখ সুখগুলো ভাগ করবে এই ব্লগে। তো চলুন আমরা আমাদের ব্লগের শুরু করি। এই গ্রামটাতে যখন আমরা প্রবেশ করছি তখন গ্রামের যে সুন্দর বৈচিত্র্যময় জিনিসগুলো আমাদের চোখকে একরকম দাদিয়ে দিয়েছে। কারণ এই চিত্রগুলো আমরা শুধু বিটিভিতে যখন ছোটোবেলায় দেখতাম, গ্রাম অঞ্চলের ভিডিওগুলো, জানি না সেগুলো কোথাকার বা কীভাবে হয়। কিন্তু এই গ্রামে মেহেন্দিপুর, এই মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরের গ্রামে যখন আমরা আসি, এই ব্লগগুলো আমরা দেখার পর আমরা মনে হয় যে সেই বিটিভিতে দেখানো ছোট্টবেলার যে জিনিসগুলো আমরা দেখতাম, তাকিয়ে থাকতাম টিভির পর্দা হয়ে সাদা কালো টিভিতে। এইখানে আমার দুজন ভাই, ওনারা মেঘনার পাড়ে যে ফেরি বাঁধে, ফেরিগুলো যখন আসে এখানে ভিড়ে, ওই ফেরি থেকে মালামাল নিয়ে ওনারা গোবিন্দপুর গ্রাম বা ফানিরঘাট এলাকাতে নিয়ে এখান থেকে যাত্রী মালামাল এগুলো বহন করে নিয়ে যান ওনারা। তো এই দুই ভাই এখানে আছেন, ওনাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, যথেষ্ট ভালো লাগলো এবং অনেক ভালো মনের মানুষ, বোঝা যায় গ্রামের মানুষগুলো। আসলে গ্রামের রাস্তাগুলো হয় একরকম মাটির তৈরি, যেগুলো ক্ষেত থেকে বা বিল থেকে মাটি তৈরি করে উঁচু করে রাস্তাগুলো তৈরি করা হয়, তেমনি এই রাস্তাগুলো সেম একই অবস্থা, কোনো ব্যতিক্রম নেই। আমরা হাঁটতে হাঁটতে আরেকটা বাড়িতে যখন প্রবেশ করি, বাড়ির একবার শেষ পাতায় একটা সুন্দর কাঁঠাল গাছ, পরিপাটি সুন্দর গোছানো একটা বাড়ি, টিন এবং উগলা পাতার কম্বিনেশনে তৈরি করা, একবারে সুন্দর পরিপাটি কিচেন, কি সুন্দর ঝকঝকে তকতকে। আসলে গ্রামের মানুষগুলো যেমনি তাদের কাজকর্মে তেমনি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, কি সুন্দর গোছানো তার কিচেন রুমটা, এক পাশ দিয়ে কলা গাছ। আমরা যখন গ্রামের এই যে সরঞ্জামের বাড়িগুলোতে প্রবেশ করি, প্রত্যেকটা বাড়িতে আমরা একই রকম জিনিস দেখতে পাই। প্রতিটা বাড়িতেই কলা গাছ, কাঁঠাল গাছ বা বড়ই গাছ, আর সবচেয়ে কমন জিনিস থাকবে তাদের প্রত্যেকের বাড়িতে একটি করে গোয়াল ঘর বা কিছু গরু, একটি খড়ের গাদা। এগুলো থাকবেই কমন জিনিস এগুলা, কারণ অন্য কোনো বাড়ির সাথে কোনো মিল না পাইলে আপনি অন্তত এগুলো মিল অবশ্যই পাবেন। কোনো কোনো বাড়ির উঠোনে ডাল শুকাচ্ছে, কেউ কেউ বা সোয়াবিন শুকাচ্ছে হয়তো আগের। এমন করে এখন কিছু কিছু বাড়িতে কর্মব্যস্তময়। আমরা একটি বাড়ির উঠোনে এইভাবেই কিছু ডালের শুকাতে দেখেছি। এটা আরেকটা বাড়িতে যখন আমরা প্রবেশ করি, বাড়ির পাশেই একবারে দেখুন কি সুন্দর কলা গাছ, শত শত কলা গাছ, এখানে এক একটা কলার কাঁদি অনেক বড়। এই গ্রাম অঞ্চলের মানুষের কোনো কিছু থাকুক বা না থাকুক, তারা অন্তত প্রত্যেকটা বাড়ির পাশেই তাদের কলা গাছ তারা রোপণ করবে, এটা স্বাভাবিক। আর অর্থনৈতিক হিসাবে ওনারা সম্ভবত এই কলার উপরে বেশিরভাগ জোর দিয়ে থাকেন। আর একটা জিনিস আমি ফলো করলাম যে ওনাদের জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, এখানে কেউ কেউ আছেন যে অন্যের জমিতে লিজ নিয়ে থাকেন, তাদের ফসলের জমি পাহারা দিয়ে থাকেন। কেউ কেউ বা নিজেদের টাকায় এখানে জমিন কিনে আসেন, সরকার থেকে লিজ নিয়ে আসেন। এই বাড়িটিতেও সেম একই রকম অবস্থা। সমতল ভূমি থেকে প্রায় 5-6 ফিট উপরে উঁচু করে টিভি করে ছোট্ট পরিসরে বাড়িগুলো তৈরি করা। এমনভাবে বাড়িগুলো তৈরি করেন যেহেতু বর্ষার পানি আসলে যেন তাদের বাড়িতে পানি না উঠে। আর বর্তমানে প্রত্যেকটা চরের একই রূপ, সয়াবিন সয়াবিন সয়াবিন। বর্ষাকালে চলাচল করার জন্য যে ডিঙি নৌকাগুলো বা মাল বহন করার জন্য যে নৌকাগুলো থাকে, সেই নৌকাগুলো এখন মাটির উপরে রেখে দেওয়া হয়েছে, আবার বর্ষা আসলে তখন এগুলো ব্যবহার করা হবে।
আসলে যখন ছোটোবেলায় ছিলাম সাদা কালো টিভিতে দেখতাম গ্রামীণ চিত্রগুলো যখন তুলে ধরতো বিটিভিতে বা বিটিভি ওয়ার্ল্ডে, তখন এমন সিনারিগুলো দেখলে, এমন চিত্রগুলো দেখার জন্য চোখ মেলে তাকিয়ে থাকতাম বিটিভির পর্দায়। প্রামাণ্য চিত্রগুলো যখন বেশি আসতো তখন দু চোখে শান্তি জুড়িয়ে যেত এই চিত্রগুলো দেখে। আমি মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর গ্রামে যখন যাই তখন এই চিত্রগুলো আমার চোখে বেশি আসে। আমার মনে হয় যে আমি সেই ছোট্টবেলায় বসে এখন টিভিতে দেখছি প্রামাণ্য চিত্রগুলো। এই ভাইয়ের সাথে যখন কথা বলে বাইকে জিজ্ঞেস করার পর ভাই বলল উনি এর আগে 3টা চরে বসত বাড়ি ছিল ওনার। 3টা চরে 3বার নদীতে মেঘনার ভাঙনে ওনার বাড়ি ঘর বিলীন হয়ে যায়। পরবর্তী তিনি এই গোবিন্দপুর এই গ্রামে আজকে 2 বছর এখানে বসত বাড়ি স্থাপন করেন এবং এখানে উনি থাকেন। তবে একটা জিনিস আমার কাছে যথেষ্ট ভালো লাগছে যে এই গোবিন্দপুর গ্রাম, এখানে ইলেকট্রিসিটির যে ব্যবহার, প্রত্যেকটা বাড়িতে কারেন্টের ব্যবস্থা আছে, সুন্দরভাবে প্রত্যেকটা বাড়িতে কারেন্টের বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করা আছে। এই ভাইয়ের ছোট্ট পরিবারে ওনার আম্মা, ওনার বাবা, ওনারা এখানে থাকেন। আর ওনাদের প্রধানত কাজ হচ্ছে নদীতে মাছ ধরা। ছোট্ট ঘরগুলোতে এমন বাজে এতভাবে থাকেন যেভাবে খুব কষ্টসাধ্য বিষয়। স্বাভাবিক আমাদের মতো মানুষ এইসব অঞ্চলে এইসব ঘরে কখনো বসবাস করবেন না। ঘরের খুব পাশে লাগোয়া একটি গরু ঘর, যে গরু ঘরে উনি গরু রাখেন। এর এই পাশের যে ঘর, এটা রান্নার ঘর এবং থাকার একটা ঘর। আসলে মানুষ যে কত কষ্টে, কত দুঃখে মানুষে বসবাস করেন চরের ভিতরে, তা যদি কেউ নিজের স্বেচ্ছায় নিজের চোখে গিয়ে না দেখেন আর স্বেচ্ছা যদি তারা না বলেন তাহলে আপনি বুঝতে পারবেন না। শখের বশত ওনার বয়মে কয়েকটি আচার দিয়েছেন, 2 বয়ম বড়ির, এবং বাড়ির পাশে বড় একটা বড় গাছ ওনার, ওখান থেকে ওনারা এগুলো দিয়ে থাকেন। দেশে পাঠাবেন, ওনার ওয়াইফ দেশে থাকেন, যে ভাই এখানে তার মা, তার আব্বা, ওনাদের নিয়ে এই শহরে এখানে থাকেন। এবং ভাইয়ের যে ওয়াইফ উনি তার দেশের বাড়ি বরিশালে থাকেন, বরিশাল শহরে থাকেন। তো খুব সুন্দর পরিপাটি ছোট্ট একটি বাড়ি। তো চরের মানুষও আরেকটা জিনিস আমি দেখলাম, চরে অনেক বাড়িতে বেরন গাছ। তো বেরন গাছের কী কাজ হয় সেটা আমি আজও বুঝিনি। তবে আমার বাড়িতে আমি যখন দেখতাম খুব ছোট্টবেলায়, তখন দেখি যে আমার বাড়িতে যে বেরন গাছ ছিল, বেরন থেকে আমার দাদি একরকম তেল বের করতো এখান থেকে। ওই তেল শরীরে ভাত ব্যথার জন্য ব্যবহার করা হতো। কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতে রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণে বেরন গাছ দেখা যায়। এই নৌকাটার ইতিহাস জিজ্ঞেস করাতে উনি বলেন এই নৌকাটা ওনার বাবা সব ব্যবহার করতেন। একসময় নৌকা দিয়ে ওনারা মাছ ধরতে নদীতে যেতেন। পর্যায়ক্রমে এখন আর ওনার বাবা বের হন না, উনি বের হন। তবে নৌকাটা শেষ ধ্বংসাবশেষে এখানে বাড়ির কাজে রেখে দিয়েছেন। আমরা ভাই থেকে বিদায় নিয়ে যখন বেরিয়ে আসি তখন সামনে আরেকটা সুন্দর বাড়ি, খুব পরিপাটি সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছিল। গ্রামের চিত্রগুলো যতটা সুন্দর নান্দনিক, ঠিক ততটাই তাদের কষ্টময় জীবনযাপন। আমরা ঘুরতে ঘুরতে যখন আরেকটা বাড়ি পাশ দিয়ে আসলাম তখন সেখানে একটা বড়ি গাছ দেখতে পাই। গাছে প্রচুর পরিমাণে বড়ি, এত বড়ি যে গাছতলায় প্রায় কেজি 5 থেকে 10 কেজির উপরে হবে, যে বড়ি গাছতলে পরে পচে যাচ্ছে, কেউ নিচ্ছে না, কেউ খাচ্ছেও না। তো আমার সফর সঙ্গী যে 2জন ছিলেন, ওরা লাফ দিয়ে কয়েকটা বড়ি নিল। যেহেতু পরক্ষণে আমি জিজ্ঞেস করলাম যে আসলে আমরা এইভাবে বড়ি নেওয়া কি আমাদের আদৌ ঠিক হচ্ছে কি না, যেহেতু মালিক নেই। এমনি সময় ওইখান দিয়ে যে ভাই যাচ্ছিলো, ভাইকে জিজ্ঞেস করার পর ভাই বললো যে ভাই বড়ি নেন, এটা আমাদেরই গাছ। আমরা ওনার কাছ থেকে বড়ি কেনার প্রস্তাব রাখলে উনি আমাদের বলেন যে না, বড়ি কিনতে হবে না, আপনারা যতটুকু পারেন ততটুকু নিয়ে যান। এই গরুগুলো ভাইয়ের গরু, যে আমরা এর আগে যে ভাইয়ের ভিডিও করছিলাম ওনার এইগুলা গরু।
আসলে গ্রামের মানুষগুলো কতটা মিশুক, কতটা ভালো, যদি আপনি ওদের সাথে কথাবার্তা ব্যবহার না করেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না কতটা সাদাসিধে প্রকৃতির মানুষ এই গ্রাম অঞ্চলের মানুষ। নিত্যদিন যাদের কষ্টে দুঃখে জীবনের সাথে সংগ্রাম করে যাদের জীবন চলা, একমাত্র ওনারাই বুঝেন জীবনটা কী জিনিস, সুখটা কী জিনিস বা দুঃখটা বা কী। ধন্যবাদ জানাবো ভাইকে, যে আসলে ওনাদের যে মেহমানদারি যে আপ্যায়নের যে জিনিসটা দেখলাম, এর জন্য ওনাকে ধন্যবাদ অবশ্যই। আমরা প্রায় 1 কেজির উপরে বড়ি গাছ থেকে নিয়েছি। বাড়ি আসার সময় কিছু স্মৃতি হিসাবে এখানে নিয়ে আসলাম। যখন ওই বাড়ি থেকে বেরোয় আমরা আরেকটা বাড়িতে প্রবেশ করি রাস্তার পাশ দিয়ে। আমি এর আগে যে বললাম, গ্রামের মানুষগুলো তরু তরকারিতে যে শাকসবজি তার কোনো অভাব পড়ে না, কারণ সতেজ খানা, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত। এই খালগুলো হয়তো বর্ষাকালে বা জোয়ারের পানি যখন আসে তখন এগুলো পরিপূর্ণ হয়ে যায়, বা ওনারা মাছ এখান থেকে নিজেদের খাবার জন্য মাছ ধরতে পারেন। বাড়ির উঠোনে একবারে পাশেই লাউয়ের মাচান, আর সামনেই সরু খাল, যদিও এখানে খালে কোনো পানি নেই। আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা এই শহরে ছিলাম। এই 2 থেকে 3 ঘন্টা আমার মনটাকে এতটা আনন্দিত করেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আবার এই মানুষগুলোর সাথে যখন কথা বলছি, তাদের দুঃখ সুখের কথা যখন শুনলাম, তখন নিজেকে এতটাই সৌভাগ্যবান মনে হয়েছে যে হ্যাঁ, আমি তো চর থেকে বসবাস করি নাই, আমার থেকে চরের মানুষগুলো কতটা কষ্ট আছে, আমি তাদের চেয়ে কত সুখ শান্তিতে আছি। শুকরিয়া রব, শুকরিয়া সুবহান আল্লাহ আপনার কাছে। গ্রামের মাঝেই সুন্দর একটি পুকুর। আমরা আরেকটু সরু রাস্তা ধরে আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। এখানেও রাস্তার দুপাশে সারি সারি কলা গাছ। এই রাস্তাগুলো এখন শুধু ধুলোবালি। আর এই অঞ্চলে চলাচল করার মতো একমাত্র হলো শুধু মোটরসাইকেল ছাড়া এখানে চলাচল করার মতো কোনো যানবাহন আর নেই। আমরা আর একটু ভিতরে যখন প্রবেশ করি, ভিতরে যাওয়ার পরেই গোবিন্দপুর বাজার। এখানে সারি সারি পথের 2 পাশে কিছু দোকানপাট, বিশাল কয়েকটি দোকানপাট আছে এখানে। আর এটাই ওনাদের এই অঞ্চলের জন্য বাজার। এখানে গ্রামের দোকানগুলো যেমন হয় ঠিক তেমনি। আর এই অঞ্চলের সরকারি বলতে শুধু একটি প্রাথমিক বিদ্যালয় আছে, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে থাকে বাচ্চা পোলাপানগুলো। এই রাস্তাগুলোতে এখনকার যে সময়, এই সময়টা তো আপনি আনন্দে হাসিতে চলাচল করতে পারবেন, কিন্তু যখন বর্ষা আসে তখন সম্ভবত পানির নিচে এগুলো তলিয়ে যায়। এই বসত বাড়িতে হয়তো এখানে কোনো ভাই, কোনো মা, কোনো বোনের স্বপ্ন ছিল, বাড়ি ছিল, এখানে কাজ ভেঙে স্থান করে রেখে দিয়েছেন বা অন্যথায় চলে গেছেন।
ওই অঞ্চলগুলোতে কাঠের পোলের ব্যবহার সবচেয়ে বেশি আমরা দেখেছি। এটা হয়তো এখানে লোহার পাতগুলো পড়ে আছে, এর উপরে কাঠের যে ছিল কাঠগুলো এখন আর নেই, বা এই ব্রিজটি হয়তো এখন ব্যবহার করার অযোগ্য। অন্যান্য চরগুলোতে আমরা যখন গিয়েছি সেখানে বড় কোনো গাছ দেখতে পাইনি, বা নিজেকে একটু শান্তি দেবার মতো, ছায়া দেবার মতো কোনো গাছ নেই। কিন্তু এই গোবিন্দপুর গ্রামের রাস্তার দুপাশে সারি সারি বড় বড় বিভিন্ন রকম গাছ, যার নিচে একটু নিজেকে জিরিয়ে নিতে পারবেন। এই পাশে একটা বাড়িতে এই প্রথম কোনো উন্নত বাড়ি আমরা দেখলাম, যে ইট এবং দালানতে ইট দিয়ে তৈরি করা এই প্রথম কোনো একটা বাড়ি। নতুবা প্রত্যেকটা বাড়ি ছিল টিনের তৈরি কিংবা হোগলা পাতার দ্বারা তৈরি। আমরা অপোজিটে একটা বাড়িতে প্রবেশ করি, দেখতে পরিপাটি সুন্দর একটা বাড়ি। প্রত্যেকটা বাড়ি ক্লিন, পরিষ্কার, দৃষ্টিনন্দন। এক বাইকের সামনে দেখতে পাই, বাইকে সালাম দিয়ে ওনার পরিচয়, আমার পরিচয় দিয়ে ওনার সাথে কথা বলতে শুরু করি। এই বাইরে এখানে আজকে 3 বছর বসবাস করেন। এর আগে ওনারা বরিশাল জেলা ছিলেন। কয়েকবার নদী ভাঙার পর ওনারা এখন এই গ্রামে এখানে বসতি স্থাপন করেন। বাড়ির এক পাশে সুন্দর করে লাউয়ের মাচান, যাতে প্রচুর পরিমাণে লাউ। বিক্রির অযোগ্য বলে গরু এবং এগুলো পেলে রেখেছেন, বা গরুর খাবার হিসেবে দিয়ে থাকেন। এখন এবছর আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে মানুষের যতটুকু জায়গা ছিল প্রত্যেকে শাকসবজি যেভাবে রোপণ করছেন, তাই যথেষ্ট ভালো ফসলাদি হয়েছে বছরে, এবং ফসলের দামও ছিল মানুষের নাগালের কাছে। প্রত্যেকটা বাড়িরই পাশেই কলা গাছ এবং বড় বড় কলা ছড়া, এক একটা গাছ এক একভাবে। আর রাস্তার দুপাশে ঝাউ গাছ। ঝাউ গাছের শন বাতাস যখন আসে, এই ঝাউ গাছগুলো শন শন এত সুন্দর আওয়াজ তুলে। এবং প্রত্যেকটা মানুষের কয়েকটা দুই একটা করে গরু এখানে থাকবে, এসব আছেই। যার কিছু নেই তার অন্তত দু একটা গরু এখানে আছেই। আপনারা যারা লক্ষ্মীপুর জেলার গোবিন্দপুর গ্রামের এবং কানিবাগার চর দেখতে যাবেন, তারা হাজিমারা হয়ে সামান্য একটু পশ্চিমে গেলে কানিবাগার চর, আর কানিবাগার চর থেকে মাইল 2 একটু পশ্চিমে যখন আপনি রওনা দেবেন, তখনই মেঘনার দিকে গেলেই আপনার যে এই ব্রিজটা ক্রস করার পরে গোবিন্দপুর গ্রাম। আর সত্যি অসাধারণ দেখার মতো একটা গ্রাম। প্রত্যেকটা মানুষের সুন্দর কথাবার্তা, আচার আচরণ, আর মানুষের সাথে যখন আপনি চলাফেরা করবেন তখন আপনি বুঝতে পারবেন এই গ্রাম অঞ্চলে মানুষের ভালোবাসা, মানুষের কথা, তাদের সুখ, তাদের দুঃখ। আমরা যখন আরেকটু বেরো, আরেকটা বাড়িতে আমি রওনা দিলাম, তখন নামাজের সময় ছিল। এটা আমি কারোর সাথে কথা বলার মতো সময় আমাদের ছিল না, বা ওনাদেরও ছিল না। তাই সরাসরি খুব কম মানুষের সাথে আমরা কথা বলতে পারছি। প্রতিটা মানুষই কর্মব্যস্ত ছিল। শেষ বিদায়বেলাতে যখন পানিঘাটে এসে আমরা দাঁড়াই, সেখানে কয়েকটি ক্ষুদে ছোট ভাই, ওদের সাথে দেখা হয়। ওদের আনন্দ, উল্লাস আর আমাদের ভিডিও করা দেখে বারবার আমাদের তাকিয়ে বলেন, ভাই আমাদের একটু ভিডিও করুন, আমাদের ভাইরাল করে দিন। আসলে ভাইরাল একটা বর্তমানে রোগ ব্যাধির মতো, প্রায় প্রত্যেকে শুধু ভাইরাল। এই বাচ্চা ছেলেগুলো ভাইরালের যে কী বোঝে তারা ওরা নিজেরাই জানে। তবে যতক্ষণ এই গ্রামে ছিলাম, সুখ দুঃখ মানুষের শুনলাম, আনন্দ হাসি কান্না নিয়ে।
কিছু বুনো হাসি, কিছু কষ্ট, কিছু মানুষের অভিমানের কথা শুনে এই চরাঞ্চল থেকে বিদায় নিলাম। শেষবেলায় ঘাটের কাছে আসে যখন এই ছোট্ট ভাইগুলোর সাথে একটু কথা বলি, এদের হাসি আনন্দে ভাগ করে নিতে পারি। খুব কষ্টসাধ্য বিষয়, এই চরাঞ্চলে অর্ধেকেরও বেশি মানুষ পড়ালেখা করে না। যারা মাছ চাষের সাথে, মাছ ধরার সাথে, নদীতে নৌকা বাওয়ার সাথে বিভিন্নভাবে এরা নিজেদের জীবনটাকে জড়িয়ে রেখেছে। নদীর পাড়েই খুব ছোট্ট পরিসরে একটা দোকান, পানিঘাটের পাশে। আমরা যখন যাই তখনই দোকানটি বদ্ধ ছিল, কারণ রমজানের দিন 1টা বাজে দোকান, খাবারের দোকান হয়তো। কিন্তু এই নদীটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে বারবার, আমাদের ছোট নদী চলে